সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাকে যারা রাজ টিভির পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রুমাটোলজিস্ট। দর্শক মণ্ডলী, বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত এই আয়োজনে আমরা আজ পৌঁছে গেছি ১৯৫তম পর্বে এবং কথা বলবো কোমর ব্যথার কারণ এবং চিকিৎসা নিয়ে। দর্শক মণ্ডলী, আমরা যদি একটু আমাদের আশেপাশে তাকাই অথবা আমাদের পরিবারের দিকে তাকাই, আমার মনে হয় যে অধিকাংশ মানুষই দেখবেন যে আপনি কিংবা আপনার আশেপাশের কেউ না কেউ কোমর ব্যথার বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন এবং এত কমন এই সমস্যার সমাধান অনেকের কাছে কঠিন হয়ে পড়ে কিংবা অনেকে দীর্ঘমেয়াদে কোমর ব্যথা নিয়ে ভুগছেন কিন্তু সমাধান আসলে সেভাবে হচ্ছে না। দর্শক মন্ডলী, তাদের জন্যই আজকের এই আয়োজন। আমরা কোমর ব্যথার বিভিন্ন কারণ নিয়ে কথা বলবো এবং সেই সাথে চিকিৎসা নিয়ে জানবো। এবং আমাদের আজকের আয়োজনে এই বিষয়ে জানাতে আছেন আমাদের সাথে যুক্ত আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এস এম জোবায়ের হোসেন। ডাক্তার এস এম জোবায়ের হোসেন, এমবিবিএস, বিসিএস হেলথ, এমডি রিউমাটোলজি, বিএমইউ, রিউমাটোলজিস্ট, রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি এবং সেই সাথে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক কোমর ব্যথা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের লাইভ চলাকালীন সময় কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো লিখে জানাবেন। আমাদের সাথে আছেন ডাক্তার এস এম জোবায়ের হোসেন। আমি আপনাকে আমন্ত্রণ জানাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনার মূল্যবান সময়ের জন্য। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে এবং আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে চাই, কোমর ব্যথা নিয়ে। আশা রাখছি তথ্যবহুল একটি আলোচনা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবো। তো ইনশাআল্লাহ। শুরুতেই না, যেহেতু কোমর ব্যথা নিয়ে কথা বলবো, শুরুতেই আসলে কোমর ব্যথার বিভিন্ন কারণ সম্পর্কে দর্শকদের একটা ধারণা দেওয়া প্রয়োজন মনে করছি। একটু যদি বলতেন যে কোমর ব্যথার কি কি কমন কারণ রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আসলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। একই সাথে আমাদের রিউমাটোলজি সোসাইটি এবং ডেল্টা ফার্মাকে, রাজ জীবিকেও আমাকে পক্ষ থেকে ধন্যবাদ। আর যদি কোমর ব্যথা নিয়ে বলি, প্রথমেই তো অলরেডি আপনি কিছুটা বলেছেন যে এটা অত্যন্ত কমন একটি সমস্যা। আসলে শুধু আমাদের দেশ নয়, ওভারঅল পুরো পৃথিবীতেই সাধারণত বলা হয়ে থাকে যে একজন মানুষ তার জীবদ্দশায় প্রায় 95%, 90 থেকে 95% মানুষই কিন্তু তার জীবনের কোনো না কোনো এক সময় একদিনের জন্য হলেও কিন্তু এই কষ্টে ভুগে থাকেন। অর্থাৎ বলা যেতে পারে প্রায় প্রত্যেক মানুষই কিন্তু কোমর ব্যথায় কোনো না কোনো সময় ভুগে থাকেন। শুধু এই কষ্টটা না, এর সাথে সাথে আরো কিছু সমস্যা রয়েছে, যেমন কিছু উপাত্ত রয়েছে এরকম যে আমরা যেকোনো ডিজিজ বা যেকোনো কষ্টের জন্য আমরা ডাক্তারের যখন শরণাপন্ন হয়ে থাকি, তার মাঝে সবচেয়ে কমন যে ১ নাম্বার কারণ যদি খুঁজে পাওয়া হয়, সেটার ক্ষেত্রে কিন্তু এই কোমর ব্যথাটার কারণেই দেখা যায় যে সবচেয়ে বেশি ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকে সাধারণ মানুষ। আবার এই কষ্টের জন্য নিজেদের দৈনন্দিন জীবনযাত্রার সমস্যা হওয়ার সাথে সাথে আমাদের কর্মজীবনে যে সকল অনুপস্থিতি হয়, এই অনুপস্থিতিরও কিন্তু যদি কারণগুলো বের করা যায়, সবচেয়ে শুরুতেই আছে কিন্তু এই কোমর ব্যথা। অর্থাৎ বুঝতে পারছি যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। আর আপনি যে কারণ বিষয়টা জিজ্ঞেস করলেন, আসলে কারণ বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমাদের কোমরের যে পার্টটা, এখানে রয়েছে মাংসপেশি, হাড়, এখানে গিরা রয়েছে। সো এই সবকিছু মিলেই কোনো না কোনো একটা ইমব্যালেন্স যদি হয়ে যায়, বিভিন্ন রোগের কারণে এসব কষ্টগুলো হয়ে থাকে। আমাদের যে কোমর ব্যথার যে সকল কারণ রয়েছে, আমরা যদি ভাগ করি, সবচাইতে কমন যে কারণ, সেটা ৯৫% ক্ষেত্রেই দেখা যায় আমরা কোনো কারণ বের করতে পারি না। এই ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে সাধারণত আমাদের ডাক্তারি ভাষায় সিম্পল লো ব্যাক পেইন। কিন্তু আশার আলো এই জায়গায় যে সাধারণত এই ৯৫% কোমর ব্যথার কারণটাই এতটাই সাধারণ যে এটা এমনকি কোনো ধরনের চিকিৎসা ছাড়াই ১ মাস বা ১.৫ মাসের মাঝে একা একাই এটা ভালো হয়ে যায়। হয়তোবা সামান্য কিছু ব্যথানাশক, সামান্য কিছু জীবনযাত্রার নিয়ম পরিবর্তন করলেই এটা সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী কোনো ধরনের ক্ষতি এটার কারণ করে থাকে না। অন্যদিকে কিছু কারণ রয়েছে, যে আমি যেহেতু ৯৫% বললাম, এটা কারণ ছাড়া বাকি ৫% ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক কারণ পেয়ে থাকি। এর মাঝে সবচেয়ে বেশি আমরা দুশ্চিন্তা বোধ করি যে কিছু কিছু কারণ রয়েছে যেগুলাতে বলা হয় রেড ফ্ল্যাগ সাইন রয়েছে। আমরা কিছু কিছু কারণগুলোকে আসলে দুশ্চিন্তার কারণ করে থাকি। যেমন এর মাঝে কিছু রয়েছে বয়সের সাথে তারতম্যের মাধ্যমে হয়ে থাকে। আবার কিছু আছে যে কাজের সাথে, যেমন গুরুতর কারণগুলো আমরা কিছু যেগুলোতে ভয় পেয়ে থাকি, যেমন কিছু কিছু মানুষ দেখা যায় হঠাৎ করে আঘাত পেয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষ পড়ে গিয়েছে তারপর কোমর ব্যথা। আবার কিছু মানুষ রয়েছে এটা সাধারণত আঘাতের কারণে, ফ্র্যাকচারের কারণে ব্যথা হতে পারে, এটা একটা কারণ।
দ্বিতীয় কিছু কিছু জায়গায় দেখা যায় আগে থেকে তার ক্যান্সারের রোগ রয়েছে, টিউমার, এটাই কোমরে সরাসরি পাস করে গেছে, যেটাকে মেটাস্টাসিস বলা থাকে। বা স্পাইন, যে কোমরের জায়গাতে যদি নিজস্বভাবে হাড়ের যদি কোনো টিউমার হয়ে থাকে, এগুলার ক্ষেত্রেও কিন্তু একটা কোমর ব্যথার কারণ নিয়ে আসতে পারে আমাদের সাথে। এছাড়া অনেকে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, যেহেতু আমরা জানি এটা যক্ষা প্রবণ দেশ, অনেক সময় দেখা যায় যে আমাদের এই যক্ষার ইনফেকশন এটা হাড়েও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এছাড়া কিছু কিছু কারণ রয়েছে যে এই কারণগুলোর বাইরেও কিছু দেখা যায় এমন ব্যথা নিয়ে আসে যে ব্যথাটা পায়ের দিকে কোনো এক পাশ দিয়ে নেমে চলে যাচ্ছে, অবশ ভাব চলে আসছে। এটা সাধারণত আমরা বলে থাকি যে এটা নিউরোলজিক্যাল, অর্থাৎ নার্ভকে কম্প্রেস যদি করে, চাপ দিয়ে থাকে, এরকম কষ্টের কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে। আবার এর বাইরে কিছু কারণ রয়েছে যেটা অতটা গুরুতর নয়, অর্থাৎ গুরুতর কারণগুলো যেমন খুব দ্রুত আমাদের বের করে নিয়ে আসতে হয়, না হলে জীবনঘাতী হতে পারে। যেমন আমাদের কাছে অনেকেই আসেন এভাবে যে আমি আসলে একটা জায়গায় কাজ করছি, এই কাজ করতে ভারী জিনিস উঠাতে গিয়ে ব্যথা হলো। সুতরাং প্রফেশনাল অকুপেশনাল যেসব রয়েছে কাজকর্ম, এই কাজকর্মের তারতম্যের কারণে আমাদের মাঝে কেউ কেউ আছে দীর্ঘ সময় বসে কাজ করি, যেমন সিডেন্টারি লাইফস্টাইল যেটাকে আমরা বলে থাকি। আবার কেউ কেউ অত্যধিক বেশি করে থাকে, ওজন নিচ্ছে, ফ্যাক্টরিতে কাজ করছে, তাদেরও কিন্তু কোমর ব্যথা হতে পারে। এগুলোকে আমরা অকুপেশনাল কজ হিসেবে সাধারণত বলে থাকি। আবার এগুলার বাইরেও কিছু কারণ রয়েছে, যেমন সাধারণ কারণ আমাদের কিছু গর্ভবতী মা বলে থাকেন যে আমাদের বাচ্চার ঠিক সময় যখন গর্ভবতী হচ্ছে শেষের দিকে কোমর ব্যথার কথা বলে থাকেন। আবার অনেকে বলেন, আমাদের সাথে একটা মজার বিষয় যে অনেক সময় দেখা যায় যে কিডনির সমস্যা নিয়ে এসে বলে আমাদের আসলে কোমর ব্যথা না, আবার কিডনির সমস্যা। তো অনেক কিছু কারণ রয়েছে যেগুলো আসলে আহ কিছু কারণ দেখা যায় যে আমাদের কারণ বের করতেই পারি না, আবার কিছু রয়েছে খুব জটিল বিষয় যেগুলা আমাদের খুব দ্রুত কারণ বের করতে হয়। অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা কোমর ব্যথার বিভিন্ন রকম কারণ জেনেছি এবং সবচেয়ে মজার বিষয় যেটি জানলাম সেটা অধিকাংশ ক্ষেত্রে কোমর ব্যথার কারণ খুঁজে পাওয়া যায় না এবং এই কোমর ব্যথাগুলো এতটাই আসলে সহজ হয়ে থাকে যে খুব অল্প সময়ের মধ্যে এটা নিজে থেকে ভালো হয়ে যায়। তবে বিভিন্ন জটিল কিছু কারণ আমরা জানলাম, যেক্ষেত্রে আসলে অনেক সময় এগুলো এমার্জেন্সি হয়ে দাঁড়ায় এবং সেই সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এটা জরুরি হয়ে পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদেরকে কোমর ব্যথার এই যে বিভিন্ন ধরনের কারণ আ আ সম্পর্কে আমরা জেনেছি। সে কারণে আমি এ পর্যায়ে একটু জানতে চাইবো, এই যে কোমর ব্যথার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। বিভিন্ন অসুখে কোমর ব্যথা হয়। তারপরে যদি একটু বলতেন যে আসলে এই যে কোমর ব্যথা নিয়ে রোগীরা আসছেন, কারা আসলে বেশি আসেন? বা এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো কি? যে সমস্ত ক্ষেত্রে আসলে কোমর ব্যথার কারণ জানা যায় না, তাদের মাঝে কি এমন কোনো প্যাটার্ন কিংবা রিস্ক ফ্যাক্টর লক্ষ্য করা যায়? কিংবা আসলে সার্বিকভাবে মূলত কারা এই কোমর ব্যথার সমস্যায় বেশি ভুগছেন বলে আপনি মনে করেন? সুন্দর একটি কোশ্চেন আসলে। আসলে কোমর ব্যথা যেকোনো বয়সে যেমন হতে পারে, একেবারে বাচ্চা থেকে আহ, সর্বোচ্চ 2 এক্সট্রিম অফ এজ যেটাকে বলা হয় বৃদ্ধ বয়স পর্যন্ত, সব বয়সে কিন্তু কোমর ব্যথা নিয়ে আসতে পারে। তো কারণগুলোর মাঝে কিছু আসলে রিস্ক ফ্যাক্টরের কথা যেটা বলেছেন যে কোনগুলা ফ্যাক্টর রয়েছে যেগুলা কোমর ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বা প্রভাবিত করতে থাকে, হ্যাঁ। এক্ষেত্রে কিছু রয়েছে, যেমন অনেকে আমাদের মাঝে ধূমপান করে থাকে। ধূমপান কিন্তু একটা এই ধরনের একটা কারণ, যেটা আসলে সরাসরি কজ হিসেবে না থাকলেও এটা প্রভাবিত করতে পারে। এছাড়া এটার বাইরে রয়েছে আমাদের বয়স। যখন বয়স বাড়তে থাকে একজন মানুষের, তখন কিন্তু নানাবিধ সমস্যার মতো করে কোমরের সমস্যাও কিন্তু আসতে পারে। এটা এক ধরনের আমাদের প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এছাড়া আমাদের মাঝে অনেকেই কিন্তু আছে যারা একটু অবিস বা স্থূলকায়। স্থূলকায় হলে কি হয় যে অনেক সময় দেখা যায় আহ আমাদের প্রেসারের যে লোডটা, এটার একটু তারতম্য হয়ে যায়, যার কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে। সুতরাং আমাদের এই সকল কিছু কারণগুলোর সাথে সাথে আরো কিছু কারণ রয়েছে, যেমন এই যে যেটা বলা হলো যে কোনো আমরা কারণ সরাসরি কারণ বের করতে পারছি না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে স্থূলকায় ইয়েটা, বা অনেকে সেডেন্টারি লাইফস্টাইল, একেবারে দীর্ঘ সময় বসে আছে, দীর্ঘ সময় বসে থেকে কাজ করে যাচ্ছে, এই ক্ষেত্রে ওনারা কিন্তু কোমর ব্যথার কথা বলে থাকেন। আবার হঠাৎ করেই যারা কাজ করছেন যে ভারী কিছু জিনিস উঠাচ্ছে, সামনের দিকে একটু হেলে যদি কোনো জিনিস উঠাতে যান, বা যে কাজগুলোতে আমরা অভ্যস্ত নই হঠাৎ করে এরকম করে ফেললাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোমর ব্যথা নিয়ে আসতে পারি। সো এই যে রিস্ক ফ্যাক্টরের কথা বলা হলো, এর মাঝে বয়সের সাথে হিসেবে সাথে থাকার সাথে সাথে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে তুলনামূলকভাবে পুরুষদের তুলনায় মহিলারা কিন্তু কোমর ব্যথার কথা বেশি বলে থাকে।
আর সবকিছুর বাইরে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই কষ্টগুলোর সাথে সাথে আরেকটা বিষয় খুব আমরা সহজেই ইগনোর করে যাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একটা মানসিক কারণেও, অর্থাৎ আমি একজনকে খুব ডিপ্রেশনে আছে, মন খারাপ থাকে, তার পারিপার্শ্বিক তার কাজের ক্ষেত্রেও তার প্রেশার কাজ করে। এসব কারণে কিন্তু আমরা অনেকেই কোমর ব্যথার প্রভাবক হিসেবে কাজ করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আপনি আলোচনার শুরুতে বলেছেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জটিল কারণে কোমর ব্যথা হয়ে থাকে। অ্যাক্সিডেন্টাল কজ কিংবা ম্যালিগন্যান্সি জনিত বিভিন্ন কমপ্লিকেশনে কোমর ব্যথা হয়ে থাকে। তো এই যে যে সিরিয়াস যে ইস্যুস গুলো, এগুলো বোঝার কোনো উপায় কি আছে? কোনো রেড ফ্ল্যাগ আ আ বা কোনো চিহ্ন কি আসলে বোঝার উপায় আছে সাধারণ মানুষের জন্য? কি এমন কিছু বলার আছে যা দেখে আমরা আসলে বুঝবো যে আমার কোমর ব্যথার কারণটা হয়তোবা সিরিয়াস এবং আমার চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ। অনেক সুন্দর প্রশ্ন। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ কারণে যে সাধারণত আমরা শুরুতেই বললাম যে সাধারণত যত কোমর ব্যথাই হয় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ইন্টারভেনশন, কোনো ধরনের চিকিৎসা ছাড়াও কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু এই যে এর মাঝে গুরুতর যেগুলো কারণ, সেটা হচ্ছে 1% হতে পারে। মানে সম্পূর্ণ যে কোমর ব্যথার কারণ তার মাঝে 1% এরও নিচে এই কিন্তু কারণ। কিন্তু এই কারণগুলা খুব দ্রুত বের করা এজন্য প্রয়োজন যে এটা কিন্তু আমাদের জীবনঘাতী হতে পারে বা অঙ্গহানির কারণ হতে পারে। এজন্য এই গ্রুপের অংশটুকু আমাদের বের করা খুব গুরুত্বপূর্ণ। সকল রোগীদের উদ্দেশ্যে বলতে চাই বা সাধারণ মানুষ সবার যারা জীবনে কোনো না কোনো কারণেই তার কোমর ব্যথার সম্মুখীন হবেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, কিছু রেড ফ্ল্যাগ সাইন বলে আমরা বলে থাকি, বা এটা হচ্ছে একটু দুশ্চিন্তার কারণ হিসেবে কিছু সিমটম থাকে, কিছু কষ্ট থাকে, কিছু ইতিহাস থাকে। আমরা সাধারণত রোগীদের কাছ থেকে ইতিহাস নিয়ে থাকি, তার শারীরিক পরীক্ষা করে থাকি, এসব থেকে এগুলা বেরিয়ে আসে। আমাদের সাধারণত যদিও 50 থেকে 30 থেকে 50 বছরের মানুষের সবচেয়ে বেশি কিন্তু কোমরে ব্যথা হয়। কিন্তু রেড ফ্ল্যাগ সাইন যেটা বলে থাকি, ঝুঁকিপূর্ণ যে সকল সিমটম, যেমন কোনো মানুষ যদি দেখা যাচ্ছে তার বয়স 20 বছরের কম কিংবা 55 বছরের বেশি, এই সময় যদি দীর্ঘমেয়াদী কোমর ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, তাহলে এটা কিন্তু আমাদের দুশ্চিন্তার কারণ হতে পারে, যেটা আমরা কোনো খারাপ কারণ থাকতে পারে। আবার অন্যদিকে বিশেষ করে যেমন 20 বছরের নিচে যদি হয়, আমরা প্রদাহজনিত বাত চিন্তা করে থাকি, সেক্ষেত্রে স্পন্ডাইলোআর্থ্রাইটিস নামক যে আমরা বাতের রোগ, এটা যদি আমরা দ্রুত আইডেন্টিফাই করতে পারি, চিকিৎসা দিতে পারি, তার কিন্তু বিকলাঙ্গ হওয়ার কারণটা অনেকটাই কমে যায়। আবার কিছু কিছু আমাদের রয়েছে, এমন কোনো কিছু পেশেন্ট আসলো যাদের আগে কোনো সময় ক্যান্সারের একটা হিস্ট্রি আছে বা পরিবারের মাঝে ক্যান্সার টিউমারের একটা আগের ইতিহাস আছে। তো তাদের হঠাৎ করে যদি কোমর ব্যথা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের দেখতে হবে যে অবশ্যই এটার কারণে হচ্ছে কিনা, ক্যান্সারের কারণে। তাহলে কিন্তু আমাকে দ্রুত আইডেন্টিফাই করতে হবে। এটা একটা আমাদের খারাপ লক্ষণের মাঝে একটা। আবার কোমর ব্যথা হচ্ছে, সাথে তার অত্যন্ত জ্বর, অনেকদিন থেকে জ্বর আছে, সাথে ওজন কমে যাচ্ছে। সেটার কারণে আমাদের অবশ্যই এটাকে রেড ফ্ল্যাগ সাইন হিসেবে ধরতে হবে যে তার কোনো খারাপ কিছু আসছে কিনা। যেমন যক্ষার কারণে হতে পারে, বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে কিন্তু এরকম আসতে পারে। আবার ওজন কমার মাধ্যমে আমরা ক্যান্সার হিসেবেও কিন্তু বলতে পারি। আবার কিছু কোমর ব্যথা আছে আমাদের মাঝে আসবে এরকম, যে কোমর ব্যথাটা হচ্ছে কিন্তু কোমর ব্যথার সাথে সাথে তার এক পাশটা অবশ হয়ে যাচ্ছে, এক পা উঠাতে পারছে না, এক পাশে তার বোধ শক্তি হারিয়ে যাচ্ছে, কিংবা পায়খানা প্রস্রাবে যে নিয়ন্ত্রণ রয়েছে সেই নিয়ন্ত্রণটা হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ইমার্জেন্সি বিষয়। আমরা যদি দ্রুত এটা আইডেন্টিফাই না করতে পারি, বলা হয়ে থাকে 24 থেকে 48 ঘন্টার মাঝে যদি এটা আমরা আইডেন্টিফাই করে চিকিৎসা না দিতে পারি, তাহলে কিন্তু এটা গুরুতর কারণ এবং জীবনঘাতী হতে পারে, পার্মানেন্ট একটা ড্যামেজ করে ফেলতে পারে। তো এইরকমই আরো কিছু কারণ রয়েছে যেটাগুলো আমাকে রেড ফ্ল্যাগ সাইন হিসেবে বলে থাকি। এগুলোকে খুব দ্রুত যদি আমরা আইডেন্টিফাই করতে পারি। আবার একটা কারণ আপনি শুরুতেই বলেছিলেন যে বয়স্ক মানুষ, তার হাড়ের ঘনত্ব কমে যায়। হঠাৎ করে তার আঘাত লাগলো। আঘাত লেগে ফ্র্যাকচার হওয়ার পর এরকম হলো। অর্থাৎ একজন মানুষ, বয়স্ক মানুষ ৭০ বা ৬০ বছরের অধিক মানুষ হঠাৎ করে কোমর ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের মাথায় আনতে হবে যে এটা একটা খারাপ সাইন হতে পারে এবং আমাদের এটা আইডেন্টিফাই করা। এর বাইরেও আরো অনেক কিছু রয়েছে, যেমন অনেকে কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে থাকেন। এটার কারণে আমাদের অস্টিওপোরোসিস বা হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কিছু রোগ রয়েছে। এটার কারণে খুব সামান্য ইভেন কাশির কারণেও কিন্তু, কাশি দিলেও সামান্য, এতেও তার কোমরের হাড় ভেঙে যেতে পারে। এর মাধ্যমে কোমর ব্যথা হলে আমাদের দ্রুত এটা আইডেন্টিফাই করে এটা চিকিৎসা নিশ্চিত করতে হয়। তো এইগুলো কারণগুলোকে আমাদের সবসময় দুশ্চিন্তার কারণ হয়ে থাকে। আমাদের সবসময় একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে এই কষ্টগুলা যদি কারো মাঝে, আপনাদের মাঝে থাকে, অবশ্যই আপনারা সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নেবেন যে এই জন্য কোনো খারাপ কোনো কারণ আমাদের মাঝে আছে কিনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিভিন্ন ধরনের আসলে উপায় আমরা জেনে নিলাম কিভাবে আমরা আমাদের যে মেডিকেল এমার্জেন্সি গুলো কিংবা কোমর ব্যথার পেছনে কোনো জটিল কারণ আছে কিনা এটা বোঝার আসলে বিভিন্ন উপায় কিন্তু আমরা জানলাম দর্শক মণ্ডলী। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন এবং অনেক প্রশ্ন এসেছে আমাদের কমেন্ট সেকশনে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আল আমিন, তিনি লিখেছেন অসাধারণ একটি প্রোগ্রাম এবং তিনি একটি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটি নিতে চাই। তিনি লিখেছেন, কোমরের হাড় ক্ষয়ের কারণ কি? এর সমাধান আছে কিনা? সমাধান থাকলে একটু জানাবেন স্যার। রোগীর বয়স ৩০, ডাক্তার বলেছে তার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। আপনি কি বলবেন এ ব্যাপারে? আচ্ছা, ধন্যবাদ। খুব ভালো একটা প্রশ্ন। রোগী কি পুরুষ নাকি মহিলা? তিনি এই বিষয়টি এখানে উল্লেখ করেননি। দর্শক মোহাম্মদ আলামিন, আচ্ছা, আপনি যদি ঠিক একটু উল্লেখ আছে। করতেন রোগী পুরুষ না মহিলা, আমাদের জন্য সুবিধা হতো। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, হাড়ের ক্ষয় বা ঘনত্ব অনেক কারণে হতে পারে। যেমন কিছু কিছু ক্ষেত্রে যেটা ক্ষয় হয় বয়সজনিত কারণে, ওনার জন্য যেটা না, ওনার যেহেতু বয়সটা অনেক কম, সেক্ষেত্রে হাড়ের ঘনত্ব কম হয়। যেমন কিছু কিছু ওষুধের কারণে হতে পারে হাড়ের ঘনত্ব কমে যাওয়া। যেমন এই যে অলরেডি আমরা যেটা বলেছি, স্টেরয়েড জাতীয় ওষুধ, হেপারিন জাতীয় ওষুধ, দীর্ঘ সময় অনেকে হচ্ছে গ্যাসের ওষুধ খেয়ে থাকে, এসবের কারণে কিন্তু হাড়ের ঘনত্ব কমে যেয়ে ক্ষয় হতে পারে। অন্যদিকে আমাদের কিছু বাত রোগ রয়েছে, সে বাত রোগগুলা কিন্তু আমাদের জয়েন্টটাকে যেমন ডিস্ট্রাকশন করে, তেমনি এই হাড়ের ঘনত্ব, হাড়ের যে ক্ষয়ের কারণ হতে পারে। যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ আরো অন্যান্য কিছু বাতের রোগ রয়েছে। অন্যান্য হাড়ের ঘনত্বের সাথে সাথে এই যেমন কোমরের হাড়ের এটাও ক্ষয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার আমরা যে রেড ফ্ল্যাগ সাইনের মাঝে বলেছিলাম যে ক্যান্সার কিংবা ক্যান্সারের বাইরে যে সকল কারণ যেমন ইনফেকশন, যক্ষ্মা, এরাও কিন্তু হাড়ের ক্ষয়ের কারণ হতে পারে। তো অনেক ধরনের কারণই রয়েছে। হাড়ের ঘনত্ব কমার মাধ্যমে ক্ষয় হতে পারে অনেক সময়, বা এর বাইরে থেকে এরকম যে কিছু ওষুধ, কিছু রোগ, বাতের রোগ বা কিছু ক্যান্সারের রোগ, এই সকল রোগের কারণে কিন্তু এই হাড়গুলা ক্ষয় হওয়া সম্ভব। আমাদের শুরুতেই এই যেরকম যদি কিছু থেকে থাকে, আমাদের তাদের এই কারণগুলো বের করার চেষ্টা করতে হবে যে ওনার এই সময়ের কোনো ধরনের কারণ লুকিয়ে আছে কিনা। ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই দর্শক আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমরা একটু স্পন্ডাইলো আর্থ্রাইটিস নিয়ে কথা বলতে চাই। স্পন্ডাইলো আর্থ্রাইটিস সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন, এটা কেমন ধরনের অসুখ এবং এই অসুখের সমাধানটা আসলে কিভাবে হবে? জি, ধন্যবাদ। আমাদের যে এই যে বাত রোগের যে বিভিন্ন প্রায় ৬৯২ রকমের রোগ রয়েছে, এর মাঝে কোমর ব্যথায় সবচেয়ে বেশি ভোগায় যেটা, তার মাঝে একটা হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস। নামের মাঝে আছে যেহেতু স্পাইন, স্পাইন থেকে কোমর ব্যথা। তো কোমর ব্যথাটার এই রোগটা এরকম যে আমাদের বাতেরটা নিজের শরীরের, শুরুতে বলতে চাই কেন এটা হয়ে থাকছে আর কি। আমরা যদিও সরাসরি কারণ আমরা বের করতে পারিনি এখন পর্যন্ত, তবে সাধারণত এই রোগটি নিজের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটার কিছু ইমব্যালেন্স হয়ে যায়। অর্থাৎ নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক না করে দেখা যায় যে নিজের শরীরের এই কোমরকে বা হাড়ের উপর আক্রমণ করে এটার ক্ষতি সাধন করে থাকে। স্পন্ডাইলোআর্থ্রাইটিস রোগটা সাধারণত কম বয়সীদের হয়ে থাকে এবং এটা পুরুষদের, মহিলাদের তুলনায় কিন্তু বেশি হয়ে থাকে। তো আমাদের কাছে এই রোগীগুলা অনেকটা এরকম করে আসেন, এটা একটা আলাদা ধরনের প্যাটার্ন রয়েছে। আমরা যে সকল কোমর ব্যথার কারণ বের করে থাকি, যেমন সিম্পল লো ব্যাক পেন, এই ব্যথাগুলো কিন্তু দেখা যায় এরকম যে আমরা যখন কাজ করি তখন ব্যথাটা বাড়ছে, হাঁটাচলা করছি ব্যথা বাড়ছে, রেস্ট নিলে ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বাতের রোগটা, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা একটু বুঝে রাখা, মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের রোগীদের যে সকল রোগীগুলো দেখা যাচ্ছে বয়সটা একটু ৪০-এর নিচে, ৪৫-এর নিচে, ব্যথাটা প্রায় ৩ মাসের অধিক থেকে হচ্ছে, এবং এই যে কোমর ব্যথাটা দেখা যায় যে সকালে যখন তার ঘুম ভাঙে তখন তার ব্যথা অনেক বেশি বেড়ে যায়, বা অনেকে রাতের বেলা ঘুমাতে যায়, এপাশ ওপাশ ফিরতে কোমরে অত্যন্ত ব্যথা ফিল করছে। এবং এই সকালবেলা ঘুম ভাঙার ওঠার পর ব্যথার সাথে সাথে দেখা যায় যে গিরাগুলা কেমন একটা জমাট বেঁধে জড়তা কাজ করে, এবং কাজ যখন একটু করতে থাকে, দিন যখন বাড়তে থাকে, এই ব্যথার কষ্টগুলো আস্তে আস্তে দেখা যায় তার একটু লাঘব হতে থাকে, কিছুটা আরাম ফিল করছেন। তো এইরকম যদি সিমটম যখন কারো মাঝে কষ্টগুলা থাকে, তখন আমাদের ভাবতে হবে যে এটা স্পন্ডাইলোআর্থ্রাইটিস কিনা। এজন্য আমাদের শুরুতেই এরকম সিমটম যখন থাকবে, একজন রিউমাটোলজিস্টের বা বাত ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে আমাদের এই কারণটাকে নিশ্চিত করতে হবে যে এটা আমাদের স্পন্ডাইলোআর্থ্রাইটিস কিনা। আমাদের এটা রোগ ধরার জন্য যেমন একটু রোগীর ইতিহাস নিতে হচ্ছে, সাথে তো আমরা কিছু শারীরিক পরীক্ষা করব। অনেকে দেখা যায় যে এটার সাথে তার পায়খানা প্রস্রাবের সমস্যা থাকে, পেট ব্যথা থাকে। কারো বা স্পন্ডাইলোআর্থ্রাইটিস এর সাথে দেখা যায় যে তাদের চোখটা প্রচন্ড ব্যথা সহ টকটকে লাল হয়ে যায়,
চর্মরোগও থাকতে পারে সাথে, হ্যাঁ? এরকম অনেক ধরনের এবং সমস্যার সাথে সাথে একটা মজার একটা বিষয় দেন যে সাধারণত যাদের স্পন্ডালো আর্থ্রাইটিস থাকে তার বাবা মা ভাই বোন এই রক্তের সম্পর্কের মাঝে এরকম কিন্তু রোগ থাকতে পারে, হ্যাঁ? যেটাকে একটা জেনেটিক অ্যাসোসিয়েশন বলে থাকি আমরা। তো এইরকম যদি হিস্ট্রি আমরা পাই তখন কিন্তু আমরা কিছু সাময়িক সাধারণ কিছু পরীক্ষা দ্বারাই এই রোগটা নির্ণয় করতে পারি। যেমন প্রথমে আমরা যদি একটা এক্স-রে বা কিছু রক্তের পরীক্ষা দিয়ে আমরা এই কিন্তু বাতটা ধরতে পারি। আর এই বাতের চিকিৎসা বলতে চিকিৎসাটা খুব গুরুত্বপূর্ণ এজন্য আমাদের বাত রোগগুলা কিন্তু এমন যে শুধুমাত্র গিরা নিয়ে যদিও গিরা বা ব্যথার কষ্ট নিয়ে সবাই রোগীরা আসেন, কিন্তু আমরা চিন্তা করি কিন্তু অন্য কিছু নিয়ে, শুধু গিরার সমস্যা নয়, ও কিন্তু চোখ নষ্ট করতে পারে, ফুসফুস, কিডনি, লিভার সবকিছু নষ্ট করতে পারে খুব নিমিষেই। তাহলে আমাদের কিন্তু একমাত্র তাকে কষ্ট যে বাতের কষ্টটাকে, ব্যথার কষ্টটাকে কমাবো এমন নয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাতে হলেও কিন্তু খুব দ্রুত চিকিৎসা এবং রোগ আইডেন্টিফাই করা খুব গুরুত্বপূর্ণ। একটা ভালো দিক রয়েছে যে অতীতের তুলনায়, সেটা হচ্ছে এই রোগগুলা কিন্তু আপনারা দেখবেন যে অনেকেই মধ্যবয়সী মানুষ একেবারে রাস্তায় বাঁকা হয়ে কুঁজো হয়ে হাঁটছেন। ব্যথার কথা বলেন আবার কুঁজো হয়ে হাঁটছেন, সোজা হয়ে দাঁড়াতেই পারেন না। এখন কিন্তু এটা অনেক কমছে আস্তে আস্তে, কারণ সচেতনতা বাড়ছে সাধারণ মানুষের মাঝে। এছাড়া আমাদের মাঝে যে এটার যে চিকিৎসা, অর্থাৎ আমাদের কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা দিতে হয়, জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে, এছাড়া ব্যায়াম, এই সবগুলোর সমন্বয়ে যে সকল চিকিৎসা আমাদের উন্নত বিশ্বে যে সকল চিকিৎসা রয়েছে, সব চিকিৎসাই কিন্তু এখন আমাদের দেশেই রয়েছে। এটা একটা ভালো নিউজ। শুধু আমাদের কিছু সচেতনতা প্রয়োজন, যেটার মাধ্যমে আমরা সঠিকভাবে এই রোগগুলা ধরতে পারবো এবং মানুষের কষ্টটা অনেকটাই লাঘব করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি প্রশ্ন এসেছে। আমি এই প্রশ্নটি আবারও নিব। তাহসান নামে একজন দর্শক প্রশ্ন করেছেন। AXSPA আজকে ১.৫ বছর। ব্যথা শুরুর ১ মাসের মধ্যেই রোগ শনাক্ত হওয়ার পর এই ১.৫ বছর রিউমাটোলজিস্টের ফলো আপে আছি। উনি ৮ থেকে ৯ মাস টোপাসিড ৩টি করে দিয়েছেন এবং লাস্ট ৫ থেকে ৬ মাস ইউপাসিড XR 15 একটি করে দিচ্ছেন। ৩ মাস আগে SGPT 48 ইউনিট পার লিটার ছিল, কিন্তু এখন 60 ইউনিট পার লিটার। এটা কি কোনো বড় সমস্যার দিকে যাচ্ছে? যেহেতু নিয়মিত ওষুধ খাচ্ছি, ব্যথা লাস্ট ১ বছর কমে মাত্র ৫% এর মতো। আমার আর কতদিন ওষুধ খেতে হবে? আমার বয়স ২১, বংশে বাত নেই, আমার HLA B27 নেগেটিভ। আচ্ছা, প্রথমত এই রোগটা যেহেতু আমরা বলবো, আমি ধরে নিচ্ছি যে রোগটা সঠিকভাবে ডায়াগনোসিস হয়েছে এবং চিকিৎসা যেহেতু শুরু হয়েছে। প্রথম যে আপনার কিছু কনসার্ন রয়েছে। প্রথম প্রশ্নটা ছিল এরকম যে আমার এই বাতটার কতদিন ওষুধ খেতে হবে, হ্যাঁ? আমাদের শুরুতে যে বললাম যে বাতের ওষুধ রয়েছে কিছু, অর্থাৎ ব্যায়াম, জীবনযাত্রা নিয়ম, সাথে আমাদের ওষুধ। আপনি যে অ্যাক্সিয়াল স্পন্ডালো আর্থ্রাইটিস, এটা এক ধরনের স্পন্ডালো আর্থ্রাইটিস এর একটা ধরন, যেটা সাধারণত কোমরকে এফেক্ট করবে, সেটাকে আমরা অ্যাক্সিয়াল স্পন্ডালো আর্থ্রাইটিস বলে থাকি। এখন এটাতে যেমন ব্যায়াম প্রয়োজন, ওষুধও প্রয়োজন। আপনি যে ওষুধটা শুরু করেছেন এটা খুব ভালো একটা ওষুধ, কিন্তু বিষয়টা হচ্ছে কতদিন খেতে হবে। বলা হয়ে থাকে যে এই বাতের রোগগুলো সাধারণত দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আজীবনই দরকার পড়তে পারে। সুতরাং এই ওষুধগুলা দেওয়ার সময় আমাদের একটু ভাবতে হবে যে কাকে আমরা কোন ওষুধগুলা দেব, এটা একটু সঠিকভাবে নির্ণয় করা দরকার, এক। দ্বিতীয়টা হচ্ছে এই রোগ যেমন খারাপ, ওষুধগুলাও কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্ট করতে পারে। এজন্য কিন্তু আমরা বলে থাকি যে আপনারা যখন ওষুধগুলো খাবেন, কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং কোনো সমস্যা যদি নাও হয় ২ থেকে ৩ মাস পর পর কিন্তু কিছু রক্তের পরীক্ষা, লিভার, কিডনি বা রক্তের পরীক্ষাগুলো করে আমাদের সাথে যোগাযোগ করবেন। এ কারণে যে এই প্রদাহ কমানোর জন্য বা বাত নিয়ন্ত্রণের জন্য আমাদের যে ওষুধগুলা যথেষ্ট শক্তিশালী ওষুধ, হ্যাঁ? এজন্য আমাদের এটা নিয়মিত ফলো আপে কিন্তু থাকতে হবে। অর্থাৎ আপনাকে যেমন ওষুধটা আজীবন চালিয়ে যেতে হবে, একই সাথে নিয়মিত ফলো আপ থাকতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনার এটা খাওয়ার পর আপনার ব্যথাটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সুতরাং এটা আপনার উপর আসলে ভালো একটা কাজ করছে। হয়তোবা আপনি সঠিকভাবে ব্যায়ামও করে যাচ্ছেন, নিয়মও মেনে যাচ্ছেন, যার কারণে আপনার রোগটা কিন্তু নিয়ন্ত্রণে থাকছে। আপনার যে কনসার্নটা ছিল যে এই ওষুধটার পর আপনার লিভার এনজাইম পরীক্ষা করার পর ৪০ থেকে বেড়ে 60 হয়ে গেছে। প্রথমত প্রয়োজন যে লিভারটার যেকোনো অন্য অনেক কারণে কিন্তু হালকা বাড়তে পারে। সেটার ক্ষেত্রে লিভারের নিজস্ব রোগের কারণে হতে পারে, সাথে অন্য কোনো ওষুধের কারণে হতে পারে। মাঝে মাঝে একই সাথে ওষুধ চলার সময় ভাইরাল আর্থ্রাইটিস, ভাইরাল কোনো ইনফেকশন, এমনকি হেপাটাইটিস হওয়ার মাধ্যমে কিন্তু বাড়তে পারে। কিন্তু আপনার যে পরিমাণে বেড়েছে সেটা আসলে এখনো কনসার্ন হবার মতো কারণ হয় নাই। আমরা পরবর্তীতে ফলো আপে আবার দেখবো যে এটা আরো বেড়ে যাচ্ছে কিনা।
সাধারণত আমরা 3 ভাগ বা দ্বিগুণ বা 3 গুণের উপর যখন বেড়ে যায় ওষুধটা চালু করার পর, তখন আমরা চিন্তা করি যে এটা আমাদের ওষুধের কারণেই হয়ে যাচ্ছে কিনা। তখন আমরা ওষুধটা সাময়িক বন্ধ রেখে আমরা তখন আবার পরবর্তীতে ফলো আপে দেখি যে এটা নরমাল হয়ে গেল নাকি অন্য কোনো কারণে হচ্ছে। যেমন আমাদের এখন জানি যে আহ অনেক সময় আমরা হেপাটাইটিসের কারণে হচ্ছে বা ফ্যাটি লিভারের কারণে হচ্ছে, এরকম অনেক কিন্তু কারণ রয়েছে। তো আপনার এখনো এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কারণ নেই, কারণ এখনো অতটুকু বাড়ে নাই। আপনার পরবর্তীতে আবার একটু এটা টেস্ট রিপিট করে ফলো আপে দেখতে হবে যেটা আরো বেড়ে গেল কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই দর্শক আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের সাথে আর অনেক দর্শক যুক্ত হয়েছেন। আছেন মোহাম্মদ ইব্রাহিম আলী। তিনি লিখেছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে ছোট ভাই, তোমার আলোচনা শুভকামনা সবসময়। আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, লিখেছেন নাইস প্রোগ্রাম। আছেন নাজনীন আক্তার বিথি, লিখেছেন খুব সুন্দর একটা প্রোগ্রাম, মাশাআল্লাহ। আছেন এনামুল হক, লিখেছেন নাইস প্রেজেন্টেশন। আছেন এ আর সজল, লিখেছেন আ ভেরি গুড ডক্টর। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এই সুন্দর সুন্দর মন্তব্য করেছেন তাদের। আম, আমি এই পর্যায়ে একটু অল্প করে জানতে চাই, যেহেতু আমরা আমাদের আয়োজনের শেষের দিকে। আপনি আলোচনার শুরুতে এক পর্যায়ে বলেছিলেন যে প্রেগনেন্সি তে শেষের দিকে এবং প্রেগনেন্সি পরবর্তী সময়ে আহ, আহ, মায়েরা আসেন কোমর ব্যথার সমস্যা নিয়ে, এবং সেই সাথে অনেকে এমন আসেন যারা বলেন যে কিডনির বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং তাদের কোমর ব্যথা হচ্ছে। এই বিষয়গুলো আসলে কেমন, এবং এই সমস্যাগুলোর পেছনে আসলে মূল কারণ কি, এই বিষয়টি একটু অল্প করে জেনে নিব। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্রেগনেন্সির সাথে যে রিলেশন। অর্থাৎ আমাদের কাছে অনেক প্রেগনেন্ট ওমেনই আসেন, যে বিশেষ করে আসেন যে এরকম যে আমাদের যখন আমরা ইতিহাস নিই, হিস্ট্রি নেওয়া শুরু করি, ওনারা বলেন যে আমার যখন ওখানে সিজার করা হয়েছিল, ইনজেকশনটা দেওয়া হয়েছিল, তারপর থেকে আমার কিন্তু এই ব্যথাটা কষ্ট শুরু হয়েছে। প্রথম কথাটা আমাদের আগে বের করতে হবে তার কি আগে থেকে বাতরোগটা ছিল কিনা। কারণ আমরা জানি কিন্তু অনেক বাতরোগ, কোমরের যে সকল বাত, যেমন স্পন্ডলোআর্থ্রাইটিস, এটাও কিন্তু প্রেগনেন্সির সাথে সাথে বাড়া কমা করতে পারে, দেখা গেল স্ট্রেসের কারণে বেড়ে গেল। সুতরাং আমাকে ফার্স্টে এটাকে বলা যাবে না যে এটা প্রেগনেন্সির কারণেই হচ্ছে, এটা 1 নাম্বার কথা। আমাকে আগে হিস্ট্রি গুলো নিতে হবে যে অন্য কোনো কিছু লুকিয়ে আছে কিনা। দ্বিতীয়, প্রেগনেন্সিতে আমরা জানি বিভিন্ন ফিজিওলজিক্যাল অর্থাৎ শারীরিক কিছু পরিবর্তন আসে, যেটা কিন্তু নর্মাল বিষয়। এটা প্রত্যেক প্রেগনেন্ট ওম্যানের কিন্তু এরকম গর্ভকালীন সময়ে পরিবর্তন আসে। রক্ত বাড়া, প্লাজমা ইয়ে বাড়া, তেমনি হাড়ের কিছু পরিবর্তন আসে। কিন্তু কোমরের কিছু কিছু জায়গায় যেমন স্পাইনের মুভমেন্টটা কমে আসে। আশেপাশে যে অন্যান্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলে কিছু জয়েন্ট রয়েছে, আশেপাশের মাসল, লিগামেন্ট, এরা কিন্তু অনেক চাই শিথিল হয়ে যায়, ল্যাক্সিটি ডেভেলপ করে। যার কারণে দেখা যায় তাদের কিন্তু কিছু মেকানিক্যাল পেন ফিল করেন, যারা দেখা যায় যে উনি যখন কাজ করতে যাচ্ছেন, মুভ করতে যাচ্ছেন, তখন কিন্তু ব্যথাটা বেড়ে যায়। রেস্টে আবার কিছুটা কমে আসলো। এটা এক ধরনের কারণ। দ্বিতীয় আর একটা কারণ যেটা ঘটে, যখনই একজন থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ প্রেগনেন্সির সময় বাড়তেছে, তখন কিন্তু তার দিকে একটা ফরওয়ার্ড বেন্ডিং হয় ওজনের কারণে। এটাও একটা অন্যতম কারণ কোমরের যেগুলো ব্যথা। এটা সাধারণত দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে উনার মারা সবচেয়ে বেশি দুশ্চিন্তা ইয়ে করেন, যে প্রশ্নটা করে থাকেন যে আমরা তো ভিতরে ইনজেকশন দিয়ে দিয়েছিল অজ্ঞানের জন্য, তারপর থেকে আসলে কিন্তু আমার কষ্ট। এটা আসলে সরাসরি কিন্তু আহ দীর্ঘমেয়াদী কোমর ব্যথার কারণ নয়। অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে এপিডিউরাল হোক বা আমরা স্পাইনাল যে ইনজেকশন দিয়ে থাকি অজ্ঞানের জন্য, এটা কিন্তু আমরা যতগুলো গবেষণার ইয়ে রয়েছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী কারণ সাধারণত কোমর ব্যথার হয়ে থাকে না। অধিকাংশ সময় দেখা যায় কিছু সপ্তাহের মাঝে এটার পর এটা অনেকটাই উন্নতি হয়ে যায়। যখন দেখা যায় মেকানিক্যাল স্ট্রেস গুলো কমে যাচ্ছে, ওনার হাঁটা চলা নরমাল হয়ে যাচ্ছে, এই কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায়। কিন্তু ওই আগে যেটা বললাম যে তার এই কষ্টর আগে থেকে তার কোনো রোগ ছিল কিনা, বা এই প্রেগনেন্সির পর থেকে কোনো রোগ হলো কিনা যেটা প্রেগনেন্সির বাইরে, এটা বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন ছিল যে কিডনির সমস্যা। আসলে কিডনির কারণে আমাদের যেগুলা ব্যথা হয়, আমাদের যতগুলা কোমর ব্যথার কারণ, তার যদি আমরা লিস্ট করি 30-40টা কারণের পরের যদি কোনো কারণ থাকে, সেটা অ্যাকচুয়ালি ভিসেরাল কারণ, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরের কোনো কারণ যেটা রিফার্ড হচ্ছে বা এমন কিছু। কিডনির যতগুলো ব্যথার কারণ রয়েছে, যেমন এটার প্যাটার্নই আলাদা। যেমন পাইলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনির ইনফেকশন, অথবা কিডনির যে যদি হচ্ছে সিস্ট হয় বা স্টোন হয়, হ্যাঁ, এই সকল কারণে কিন্তু ব্যথা হতে পারে। কিন্তু এই ব্যথাটা এরকম যে প্রচন্ড ব্যথা হচ্ছে পেটে বা কুচকির দিকে, এটা অনেকটা ছড়িয়ে পড়ছে, সাথে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রচন্ড কাঁপুনি সহ জ্বর, এরকম সাধারণ কিছু সিমটম এক্সট্রা নিয়ে আসে, যেটা দিয়ে আমরা সহজেই বুঝতে পারি যে এটা আসলে কোমরের ব্যথা কিডনির কারণে হচ্ছে। কিন্তু এটা সাধারণত খুবই রেয়ার, খুবই কম মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম কোমর ব্যথা নিয়ে আসে।
এজন্য কোমর ব্যথা হলেই যে এটা কিডনির কারণে হচ্ছে এটা আসলে বলা যাবে না। আমাদের সাধারণ গুলো কারণে আগে বের করতে হবে, না হলে দেখা যাবে যে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি প্রয়োজনই নাই, চিকিৎসা দরকার নাই। আমাদের পরীক্ষা ছাড়াই অনেকে অধিকাংশ সময় কিন্তু সিম্পল লো ব্যাক পেন যেটা বললাম 95 ভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ সহজেই এই কষ্ট থেকে নিরাময় হয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে এই যে রেড ফ্ল্যাগ সাইন গুলো আমরা বললাম, আলোচনা করলাম, বা যেগুলো ব্যথা সকালে ঘুম ভাঙার পর বেড়ে যাচ্ছে, রাতে বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে অবশ্যই আমাদের একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। দ্রুত যদি আমরা কিন্তু রোগ যদি ধরতে পারি, আমাদের কিন্তু জীবনযাত্রার মান থেকে শুরু করে সবকিছুটাই অনেক উন্নতি হবে। হ্যাঁ, এটাই একটু মনে রাখা উচিত আমার বলে মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের বিদায় নেয়ার সময় হয়ে এসেছে। বিদায় নেয়ার আগ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? আচ্ছা, ধন্যবাদ। শুরুতেই যেমন আপনাদের ধন্যবাদ দিচ্ছি, আবারও ধন্যবাদ দিচ্ছি এজন্য যে এরকম অনুষ্ঠান খুব জরুরি। এজন্য যেটা কোমর ব্যথা সহ যে সকল বাতরোগ রয়েছে, এই বাতরোগগুলোর জন্য মানুষ কিন্তু অনেক কষ্ট পায়। অনেক বয়সের মানুষই কিন্তু কষ্ট পায়। অনেকে বুঝছে না, অনেকে জানতে পারছে না যে কেন হচ্ছে, ব্যথানাশক দিনের পর দিন খেয়ে যাচ্ছে। তো এটার কিন্তু আমাদের এই ব্যথানাশকের জন্য কিছু ওষুধগুলোর জন্য কিন্তু নানা ধরনের উপসর্গ ক্রিয়েট হয়ে যাচ্ছে, অনেক ধরনের বিপদে পড়ে যাচ্ছে। এজন্য আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে অধিকাংশ কোমর ব্যথাই কিন্তু আমাদের খারাপ নয়, অধিকাংশই কিন্তু সাধারণ কোমর ব্যথা। আমরা একটু যদি খেয়াল করে চলি, কদিন আমরা যদি একটু জীবনযাত্রার মান পরিবর্তন করা, যেমন আমরা যখন কাজ করব আমরা টানা একভাবে দাঁড়িয়ে থাকবো না, হঠাৎ করে কোনো ভারী জিনিস কাজ উঠাতে যাব না, আমরা নিজেরা একটু ব্যায়াম করব। এই সকল নিয়মগুলো যদি মানার মাধ্যমে আমরা কিন্তু অনেকাংশ ক্ষেত্রে এই কোমর ব্যথাগুলো থেকে দূরে থাকতে পারি। এটার সাথে সাথে আমাদের এই যে রেড ফ্ল্যাগ সাইন বা যেগুলো ভয়ের কারণগুলো আমরা বললাম, আলোচনা করলাম, এরকম কারণগুলো যদি থাকে আমরা অবশ্যই অবশ্যই একজন বাত বিশেষজ্ঞ বা রিমাটোলজিস্টের সাথে আগেই শরণাপন্ন হব, এবং এই কষ্টগুলোর জন্য আমরা রোগ নির্ণয়ের মাধ্যমে একটা সুস্থ জীবন যাপনের পথে আমরা এগিয়ে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আবারও ডাক্তার এস এম জোবায়ের হোসেন, আপনাকে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য আমরা কামনা করছি। ভালো থাকবেন, এবং সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, যারা প্রশ্ন করেছেন, যারা মন্তব্য করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক মন্ডলী, দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। আমরা কথা বললাম কোমর ব্যথার কারণ ও চিকিৎসা নিয়ে। আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসেট। আমি নিশ্চিত আমাদের আজকের আলোচনাটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল এবং উপকারী ছিল। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.